নমস্কার বন্ধুরা, আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে ওনাকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলবো। প্রথমেই বলে রাখি, ওনার সম্বন্ধে যাই বলি না কেন খুব অল্প বলা হবে, কারণ ওনার সম্বন্ধে আমার জ্ঞানের পরিমাণ খুবই সীমিত। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত মহান বিপ্লবীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদের মধ্যে অন্যতম হলেন ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন বিখ্যাত উকিল জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। স্কুলের শিক্ষক বেণীমাধব দাসের অনুপ্রেরণায় তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতেন। তাই স্কুল শিক্ষক বেণীমাধব দাসকে ট্রান্সফার করে দেওয়া হয়। তিনি কটকের র্যাভেনশন কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করে ম্যাট্রিক পাশ করেন। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সময়ে ব্রিটিশ অধ্যাপক ওটেন সাহেব দেশবিরোধী কথা বলছিলেন, তিনি তার প্রতিবাদ করেন। ব্রিটিশ অধ্যাপক ওটেন সাহেব সুভাষচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তাই সুভাষচন্দ্রকে টিসি দিয়ে দেওয়া হয়। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন, কিন্তু ব্রিটিশের গোলামি তিনি করতে চাননি, কারণ তিনি বুঝেছিলেন দীর্ঘ 200 বছর ধরে ব্রিটিশ সরকার ভারতবাসীর ওপর অত্যাচার, নিপীড়ন, শোষণ চালাতো। তাই ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, ভারতকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দেওয়ার জন্য সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করার সত্ত্বেও তিনি ব্রিটিশের গোলামি করবেন না বলে ব্রিটিশের দেওয়ার চাকরি পরিত্যাগ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহায়তায় দেশ সেবায় সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। তিনি দেশের জন্য সমস্ত জীবন উৎসর্গ করেন। 11 বার তিনি কারারুদ্ধ হন। তারপর তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন 1938 সালে হরিপুরি অধিবেশনে। তার পরের বছর কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনেও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি কর্পোরেশনের মেয়র পদে অধিষ্ঠিত হন। তিনি গান্ধীজির মতো নরমপন্থী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন চরমপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। তাই গান্ধীজির সঙ্গে মতবিরোধের কারণে তিনি জাতীয় কংগ্রেস পরিত্যাগ করেন, সভাপতির পদত্যাগ করেন। তারপর তিনি নিজস্ব রাজনৈতিক সংগঠন ফরওয়ার্ড ব্লক স্থাপন করেন। নিজের বাড়িতে গৃহবন্দীর অবস্থায় কলকাতার এলকিন রোডের বাড়ি থেকে 1941 সালে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে মহিলার ছদ্মবেশে তিনি জার্মানি থেকে জাপান হয়ে সিঙ্গাপুরে যান। তারপর রাসবিহারী বসুর সহায়তায় আজাদিন বাহিনীতে যোগ দেন। আজাদিন বাহিনীর সর্বাধিনায়ক তিনি হয়ে ওঠেন। রাসবিহারী বসু তার হাতে আজাদিন ফৌজের সমস্ত দায়িত্ব তুলে দেন। আজাদিন ফৌজের সৈন্যরা তাকে নেতাজি অভিহিত করে। তারপর ওনার দিল্লি ছাড়াও রণধ্বনিতে গোটা ভারতবর্ষ কেঁপে ওঠে। তিনি ভারতবাসীকে আহ্বান করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি দেশের স্বাধীনতার জন্য বিভিন্ন দেশে বিদেশে অর্থ ও সৈন্যের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন। তারপর আজাদিন ফৌজ ওনার নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আজাদিন ফৌজ শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের কাছ থেকে মণিপুর সংলগ্ন অঞ্চল উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু প্রবল প্রাকৃতিক বিপর্যয়, অর্থাভাব, খাদ্যাভাব ইত্যাদি কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আজাদিন ফৌজের সংগ্রাম তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আজাদিন ফৌজের এই সংগ্রাম ব্যর্থ হলেও ব্রিটিশ সরকারের ভিত নড়ে গিয়েছিল। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল ভারতবর্ষে তাদের দিন ফুরিয়ে এসেছে। ওনার মৃত্যু রহস্য যথেষ্ট আছে। অনেকে মনে করেন 1945 সালে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। অনেকে বলেন ওই বিমানে তিনি উপস্থিত ছিলেন না। তবে যাই হোক না কেন, তিনি জীবিত কি মৃত তা আমরা
জানি না, বা ওনার মৃত্যু রহস্য সম্বন্ধে নানা গুজব প্রচলিত আছে। তবে তিনি বেঁচে থাকবেন কোটি কোটি ভারতবাসীর অন্তরে, দেশের একজন মহানায়ক হিসাবে, দেশের স্বাধীনতা সংগ্রামী হিসাবে। প্রত্যেকটি ভারতবাসী তাকে স্মরণ করবে চিরকাল, চিরজীবন। প্রত্যেক ভারতবাসীর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভালো